নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা। আপনাদের সাথে আমি কিংসুক। আপনারা জানেন বিগত কিছুদিন ধরে ভারতবর্ষ এবং চীন নিয়ে সারা বিশ্ব তথা সমস্ত মানুষ ভারতবর্ষের আতঙ্কিত এবং কিছুদিন আগেই বীর 20 জন সেনানী শহীদ হন এই সীমান্তে। তাই ভারত আর চীন নিয়ে কিছু কথা আপনাদের জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদন রণক্ষেত্রে। সালটা 1962। খবর ছিল আগস্ট মাসের শেষ দিক থেকেই। ইন্ডিয়ান ইন্টেলিজেন্স সেই সময় সেই খবর দেয়। অবশেষে আন্তর্জাতিক চুক্তি ভেঙে 20 অক্টোবর অর্থাৎ 20 অক্টোবর অতর্কিতভাবে হামলা চালায় চীন। ডিসপুট বর্ডার হিমালয়ের লাদাখ সেক্টরে প্রায় 3225 স্কয়ার কিলোমিটার জায়গা তারা দখল করে নেয় সেই চীনা সেনা। সম্ভবতই এই অতর্কিত হামলায় কিছুটা হলেও বেকায়দায় পড়ে ভারতবর্ষ, কারণ এক আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর ছিল কেউ কারোর দেশে প্রবেশ করবে না, কেউ কারোর জায়গা দখল করবে না। সেই জায়গায় চীনের এই শেষ পর্যন্ত 20 নভেম্বর সিজ ফায়ার ঘোষণা করা হয়। আর ততক্ষণে প্রাণ হারিয়েছেন 1383 জন ভারতীয় বীর সেনানী। 1696 জন ভারতীয় সেনার হদিশ পাওয়া যায়নি। 1047 জন সেনা আহত হয়েছিলেন। অপরপক্ষে ভারতবর্ষের সেনারা বক্ষম জবাব দেয় চীনকে। প্রায় 2022 জন সেনা মারা যায়। এই সময় ফাইটার বিমান দিয়ে মস্কো ভারতবর্ষকে সাহায্য করে, যদিও ব্রিটেন বা আমেরিকার সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দেয়নি। এই ঘটনা ঘটার, এই মর্মান্তিক ঘটনা ঘটার একদিন পর অর্থাৎ 22 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ये आकाशवाणी है। अब आप प्रधानमंत्री का राष्ट्र के नाम संदेश सुनिए। भाइयों, बहनों, साथियों और हम वतनों, हमारे सीमा पर जबरदस्त हमले चीनी फौजों ने किए हैं और करते जाते हैं। जहां के एक बहुत ताकतवर दुश्मन, जिसको जरा फिक्र न शांति की थी न शांति के तरीकों की, उसने हमें धमकी दी और उस धमकी पर अमल भी किया। इसलिए वक्त आ गया है कि हम इस खतरे को पूरी तौर से समझें। সেই সময় কূটনৈতিকভাবে ভারতবর্ষের মোকাবেলা করে এবং সিজ ফায়ার হয়। অনেকটা দিন, অনেকটা বছর পেরিয়েছে। পাহাড় আর বরফে ঢাকা লাদাখ, সেখান দিয়েই বয়ে চলেছে গালওয়ান নদী। আকসাই চীন পেরিয়ে লাদাখের উপর দিয়ে সেই নদীর ধারা গিয়ে মিশেছে সিয়ক নদীতে। আর এখানেই আঁকা হয়েছে ভারত এবং চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, যার নাম লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ LAC। গালওয়ান শব্দের অর্থ কি জানেন? আপনারা দেখছেন সেই ছবি, যে ভারতবর্ষ এবং চীনের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, যার নাম লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। গালওয়ান শব্দের অর্থ ডাকাত। ব্রিটিশ সাম্রাজ্যের সময় এই এলাকা দস্যুদের মুক্তাঞ্চল ছিল। পৃথিবীর উচ্চতম এলাকাগুলির মধ্যে অন্যতম এই এলাকা। তাই ভারত এবং চীন দুপক্ষের কাছেই স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 15 জুন রাতে এই উপত্যকায় মুখোমুখি সংঘর্ষ বাধে ভারত ও চীনের মধ্যে, আর যার ফলে প্রাণ হারাতে হয় 20 জন বীর সেনানায়ককে। এরপরেই বিক্ষোভে ফেটে পড়ে পুরো দেশ। প্রধানমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী প্রত্যেকেই এই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পিছপা হননি। প্রধানমন্ত্রী জানান, কোনো অবস্থাতেই এই বীর শহীদদের বলিদান ব্যর্থ হবে না। এই উপত্যকায় দুদেশের সেনাদেরই অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা, অর্থাৎ দুদেশের এটি একটি চুক্তি। সেখানে কোনো সেনানীরা অস্ত্র ব্যবহার করতে পারবে না। তারপরেও ভারতের শহীদ 20 জন বীর সেনানীকে কাঁটা লাগানো লোহার রড দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ভারতীয় সেনাবাহিনী। তার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। এনআই সূত্রের খবর অনুযায়ী প্রায় 43 জন চীনা সেনা আহত বা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সেনাদের সম্পূর্ণ ছুট দিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে ভারত সরকার
জানিয়েছে যদি প্রয়োজন হয় অস্ত্রের ব্যবহার করবে ভারতীয় সেনারা। ফলে সৃষ্টি হয়েছে যুদ্ধ পরিবেশ। এখন প্রশ্ন হচ্ছে, কেন চীনের এত অগ্রাসী মনোভাব? কেনই বা চীন আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে ভারতীয় সেনাদের যে জায়গা অর্থাৎ 12 ইন্ডিয়ান টেরিটরিতে প্রবেশ করলো? আর কেনই বা ভারতীয় সেনাদের এহেন অস্ত্র দিয়ে আঘাত করলেই নিচ্ছে প্রশ্ন। আর এই বীর সেনানীদের শহীদ হবার খবর যখন সামনে আসে, সারা দেশ জুড়ে চলতে থাকে বিক্ষোভ। কোথাও চীনের পতাকা পোড়ানো হচ্ছে, কোথাও বা প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দেওয়া হচ্ছে, ধরিয়ে দেওয়া হচ্ছে চীনের দ্রব্যগুলিতে আগুন। প্রত্যেক দেশের মানুষের একটি বক্তব্য, এই বীর সেনানীদের বলিদান যেন কোনোভাবেই ব্যর্থ না হয়। এখন প্রশ্ন হচ্ছে, কেন চীনের এত অগ্রাসী মনোভাব? কেনই বা চীন সীমান্তে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে? বিভিন্ন মাধ্যম, বিভিন্ন খবরে আপনারা জেনেছেন বা শুনেছেন। চীনের এই অগ্রাসী মনোভাবের মূল কারণ একটি রাস্তা তৈরিকে কেন্দ্র করে। কি রাস্তা? যখন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিলেন, সেই সময় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন জর্জ ফার্নান্ডেজ। তিনি সিয়াচিনের দৌলত বেগ পর্যন্ত সেনাবাহিনীর ব্যবহার করার জন্য উন্নত মানের একটি রাস্তার প্রস্তাব অর্থাৎ রাস্তা তৈরি করার প্রস্তাব পাশ করেন। এই রাস্তাটির নাম ডারবুক সিয়ক। এর আগে এই সিয়ক নদীর উপর একটি হালকা ব্রিজ ছিল, সেই ব্রিজ দিয়ে সেনাবাহিনীর ভারী যানবাহন যাতায়াত করতে পারত না। পরবর্তীতে কিছুদিন আগে ভারত সরকার এই নদীর উপর সম্পূর্ণ একটি অত্যাধুনিক ব্রিজ নির্মাণ করতে সমর্থ হয়েছে, যা দিয়ে সেনাবাহিনীর সব ধরনের গাড়ি চলতে পারে। পাশাপাশি এই 250 কিলোমিটার যে রাস্তা, এই রাস্তাও একদম সম্পূর্ণরূপে তৈরি। আপনাদের জানাই, এই সিয়াচিন গ্লেসিয়ার থেকে গানওয়াল পর্যন্ত যাওয়া যে 9 কিলোমিটারের একটি লিঙ্ক রোড, সেটিও ভারতবর্ষ তৈরি করে ফেলেছে। ফলে সিয়াচিন গ্লাসিয়ার পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে সেনাদের আর কোনো অসুবিধে নেই। 14,000 ফিট উপরে পৃথিবীর সর্বোচ্চ সীমান্তের জায়গায় ভারতের অবস্থান অত্যন্ত প্রাসঙ্গিক। দৌলত বেগের ওল্ডিতে ভারতীয় বিমান বাহিনী তার বিমানবন্দর স্থাপন করে, যেখানে মনে করা হয়েছিল যে হালকা বিমান ছাড়া আর অন্য কোনো বিমান নামতে পারবে না। সেখানে ভারতীয় সেনারা, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ ক্ষমতাশালী সব ধরনের বিমান নামাতে সক্ষম হয়। ফলে সীমান্ত রক্ষার্থে 14,000 ফিট উপরে ওল্ডিতে ভারতীয় সেনার এই বিমানবন্দর স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চীনের আপত্তি তো এই রাস্তা নিয়েই, এই জায়গা নিয়েই। কারণ সিয়াচিন বর্ডারের অপর প্রান্তে সিপিএসসি রোড রয়েছে, অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। এই ডারবুক সিয়ক রাস্তা তৈরি হওয়ার ফলে অনায়াসে 14,000 ফিট উপরে ভারতীয় সেনাবাহিনী চীনের সমস্ত কিছুর উপর নজরদারি করতে সক্ষম হচ্ছে। আর এই যে বললাম 9 কিলোমিটারের লিঙ্ক রোড, যেটা তৈরি করা হয়েছে গালওয়ান উপত্যকা পৌঁছাতে, সেই লিঙ্ক রোড আগে পৌঁছতে সময় লাগতো 4 ঘন্টা, এখন 25 মিনিটের মধ্যে ভারতীয় সেনা পৌঁছে যেতে পারছে। ফলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার উপর এক প্রকার ভারতের আধিপত্য চলেই আসছে। আর সেই সাথে উপরে থাকার ফলে চীনা সেনাদের সমস্ত রকম কার্যকলাপের উপর ভারতের নজরদারি আরো বেশি দৃঢ় হচ্ছে। মূল আপত্তির বিষয় তো এখানেই। কিছুদিন আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন, পিওকে অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীর খুব দ্রুত ভারতের হবে। আর এতেই ঘুম উড়ে যায় চীনের। मैं जब जम्मू एंड कश्मीर बोलता हूं, माननीय सदस्य इसलिए एग्रेसिव हूं कि जम्मू एंड कश्मीर के पीएको को आप भारत का हिस्सा नहीं मानते हो क्या? एग्रेसिव ना हो, जान दे देंगे इसके लिए। क्या बात कर रहे हो आप? एग्रेसिव होने की क्या बात कर रहे हो? जान दे देंगे इसके लिए। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর রীতিমতো হিলে যায় চীন। এমত অবস্থায় পারমাণবিক শক্তিধর চীন ভারতকে নাস্তানাবুদ করার জন্য ভারতের প্রতিবেশী দেশগুলির হাত টেনে নেওয়ার চেষ্টা করে। কিরকম? ভারতের সাথে নেপালের অর্থাৎ ভারত এবং নেপাল সীমান্তে প্রায় 98% জায়গায় কোনো সমস্যা নেই। কিছুদিন আগে উত্তরাখণ্ডের লিপুলেক, কালাপানি, লিপ্পি, আধুরা এই জায়গাগুলি
নেপালের বলে দাবি করে নেপাল, এবং নেপালের 2 সংসদে এর মঞ্জুরিও দেওয়া হয়। পাশাপাশি আইন সংশোধন করে নতুন ম্যাপ তৈরি করা হয় নেপালের পক্ষ থেকে। সেখানে ভারতের সাথে নেপালের এত সুসম্পর্ক, সেখানে কি কারণে নেপাল এ ধরনের ঘটনা ঘটালো? আপনাদের জানাই, নেপাল এবং চীন দুদেশেই কমিউনিস্ট দেশ সরকার। কিছুদিন আগে নেপালের পিএম অর্থাৎ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নিজের দলের মধ্যে অন্তর্কলহে জড়িয়ে পড়েন। এর ফলে এক প্রকার তার গদি যাওয়ার উপক্রম হয়। সেই সময় হস্তক্ষেপ করে চীন, এবং চীনের কারণেই কেপি শর্মা ওলি তার গদি বাঁচাতে সক্ষম হন। ফলে এই মুহূর্তে চীন যা বলছে নেপাল ঠিক তাই করে চলছে। যদিও নেপাল সরকার তা স্বীকার করে না। সকলেরই জানা যে ভারতবর্ষের সেনার তুলনায় নেপালের সেনা অত্যন্ত দুর্বল, কিন্তু এই মুহূর্তে চীনের সাপোর্ট করার জন্য উত্তরাখণ্ডের সীমান্তবর্তী এই জায়গাগুলিকে চীন বাফার জোন হিসেবে ব্যবহার করছে, যাতে ভারতবর্ষের সীমান্তের খুব কাছাকাছি তারা থাকতে পারে। সিয়াচিনে ভারতবর্ষের অবস্থান চীনের কাছে বেদনাদায়ক, তাই অন্য কোনো পন্থা অবলম্বন করে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে ভারতকে। যদিও ভারত সরকার ইতিমধ্যে উত্তরাখণ্ডে প্রচুর সেনা মোতায়েন করেছে। অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে ভারতের অর্থনীতির থেকে বেশ খানিকটা এগিয়ে চীনের অর্থনীতি। এমনকি সারা বিশ্বের যে অর্থনীতি, তাতে চীনের একটা নিজস্বতা রয়েছে। একদিকে যখন সারা বিশ্বে করোনা মহামারী এক মহামারীর অতিমারীর আকার নিয়েছে, ঠিক সেই সময় সারা বিশ্বের আঙ্গুল উঠছে চীনের দিকে, আর বিশ্বজুড়ে চলছে অর্থনৈতিক মন্দা। কিন্তু চীন তার অর্থনীতির এক বিন্দু আঁচ আসতে দেয়নি তার অর্থনীতিতে। কিভাবে সম্ভব? এ নিয়েও নানাবিধ প্রশ্ন। তাহলে কি সারা বিশ্বের নজর ঘোরাতে ভারতের প্রতি অগ্রাসী মনোভাব চীনের? এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। যদি ধরে নেই যে ভারত এবং চীন যুদ্ধ হবে, তাহলে সামরিক শক্তির বিচারে কে এগিয়ে, এ প্রশ্ন ঘোরাঘুরি সর্বত্র। এখন একবার দেখে নেওয়া যাক কি অবস্থায় রয়েছে ভারত ও চীনের সামরিক শক্তি। যদি সেনা র্যাঙ্কিং এর জায়গায় আসি, বিশ্বের সেনা র্যাঙ্কিং এ 1 নম্বরে রয়েছে আমেরিকা, 2 নম্বরে রাশিয়া, 3-এ চীন, 4-এ ভারতবর্ষ। যদি ইন্ডেক্সের দিকে তাকাই, তাহলে 0.6 চীন এবং 0.9 ভারতবর্ষ। বলা হয় যে যে দেশের ইন্ডেক্স যত কম, সেই দেশের সামরিক শক্তি তত বেশি শক্তিশালী। আসুন সত্যি ঘটনাটা একবার দেখাই আপনাদের। যুদ্ধ করার জন্য যা যা দরকার, যা যা প্রয়োজন, তার সমস্ত তথ্য আপনাদের দেব এখন। এয়ারক্রাফট অর্থাৎ যুদ্ধের জাহাজ চীনের রয়েছে 32টি 10, আর ভারতের রয়েছে 2123টি। কমব্যাট এয়ারক্রাফট, এই কমব্যাট এয়ারক্রাফট চীনের রয়েছে 1232, অর্থাৎ 1232টি, ভারতের 538। এখানে আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি, এই কমব্যাট এয়ারফোর্স চালানোর জন্য, অর্থাৎ এই এয়ারক্রাফটটাকে চালানোর জন্য প্রচুর অক্সিজেনের প্রয়োজন হয়। যেহেতু ভারত ইতিমধ্যেই উচ্চতর স্থানে অবস্থান করছে, অর্থাৎ 14,000 ফিট, সিয়াচিন 14,000 ফিটে অবস্থান করছে, এবং চীনকে কিন্তু যদি ভারতবর্ষকে আক্রমণ করতে হয়, তাহলে এই 14,000 ফিট পার করে, অর্থাৎ তিব্বত পার করে, তারপরে আরো 5,000 ফিট উঠতে হবে, এবং সেই 5,000 ফিট উড়ে এসে সেই এয়ারক্রাফটকে ভারতবর্ষকে আক্রমণ করতে হবে। আর সেই জায়গায় অক্সিজেন শেষ হয়ে যাবে, ফুয়েল থাকবে না চীনা সেনাদের, অর্থাৎ এসে পৌঁছতে পারবে না চীনা সেনারা। সুতরাং ভারতবর্ষ এই জায়গায় বেশ খানিকটা গিয়ে, অর্থাৎ 14,000 থেকে আরো 5,000 ফিট উপরে উঠতে হবে চীনা বিমানকে, আর সে কারণেই ফুরিয়ে যাবে তাদের ফুয়েল। ভারতবর্ষে এসে পৌঁছতে পৌঁছতে ক্র্যাশ হয়ে যাবে চীনা বিমান। এখন আসি অ্যাটাক এয়ারক্রাফট, অর্থাৎ অ্যাটাক করার জন্য যে এয়ারক্রাফট। চীনের রয়েছে 371, ভারতের 172। এখানে একটি প্রসঙ্গ আপনাদের জানিয়ে রাখি, ভারতের কাছে অ্যাটাক এয়ারক্রাফট কম রয়েছে, কিন্তু রয়েছে সুখোইয়ের মতো এয়ারক্রাফট, যা ভারতকে অনেক বেশি এগিয়ে রাখে। ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, এই ট্রান্সপোর্ট এয়ারক্রাফট চীনের রয়েছে 224, ভারতের রয়েছে 250। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চীনের যে 20 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে,
আর ভারতের কি রয়েছে জানেন? C-17 গ্লোববাস্টার ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, যা চীন ভারতের থেকে অনেক অনেক বেশি এগিয়ে রাখে। আপনাদের দেখাবো সেই ছবি। দিস ইজ দ্য Y-20 চাইনিজ এয়ারক্রাফট। যে ছবি আপনারা দেখছেন এটা চীনের Y-20। আর ভারত সেটা কি, সেটাও আপনাদের দেখাবো। এই মুহূর্তে সারা বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ এয়ারক্রাফটের মধ্যে অন্যতম এই এয়ারক্রাফট যা ভারতে রয়েছে। C-17 ইন্ডিয়া, অর্থাৎ এই এয়ারক্রাফট, এই C-17 অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ারক্রাফট। কারণ কি জানেন? একসাথে 8টি হাতিকে বহন করতে পারে। আর ইতিমধ্যে আপনাদের প্রথমেই বললাম, ওল্ডিতে ইন্ডিয়ান এয়ারবেসে এটা নামাতে সক্ষম হয়েছে, জানিয়ে চীনের ঘুম উড়ে গেছে। চীনের সামরিক বাহিনীর কাছে খবর ছিল হালকা পাতলা কোনো এয়ারক্রাফট নামবে, কিন্তু ভারতবর্ষ সেখানে নামিয়ে দেয় C-17। স্বভাবতই বেশ 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 খানিকটা এগিয়ে ভারতবর্ষ। এবার আসবো আপনাদের কাছে হেলিকপ্টারের তথ্যে। এই হেলিকপ্টার চীনে রয়েছে 911, ভারতে 722। এই প্রসঙ্গে আপনাদের আরো জানিয়ে রাখি, ভারতে রয়েছে M11 7V5, আর রয়েছে চিনুক, যা ডবল ডিশে। এই চিনুক এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে উন্নত মানের হেলিকপ্টার। অনায়াসে এক জায়গা থেকে অন্য স্থানে আর্মির হেভি ভেহিকেল গুলোকে সে বহন করে নিয়ে যেতে পারে, যা ভারতের আছে। আরো একটি কথা আপনাদের জানাই, সেটা হচ্ছে এই হেলিকপ্টার কিন্তু এখনো চীন তার কোনো যুদ্ধে ব্যবহার করেনি। ভারত ইতিমধ্যেই বিভিন্ন দেশের যুদ্ধে তা ব্যবহার করেছে। এবার আসি অ্যাটাক হেলিকপ্টার। চীনের রয়েছে 281, ভারতের রয়েছে 23। এই অ্যাটাক হেলিকপ্টারের ক্ষেত্রে ভারত চীন থেকে বেশ খানিকটা পিছিয়ে। তবে মনে রাখবেন, ভারতের রয়েছে অ্যাপাচি, যা কিনা যে কোনো বিশ্বের যুদ্ধের মানচিত্রে সব থেকে গুরুত্বপূর্ণ এবং অনায়াসে শত্রুপক্ষকে ধ্বংস করতে পারে। চীনের J-19, অর্থাৎ চীনের যে হেলিকপ্টার Z-19, সেই ছবি আপনারা দেখছেন। এরপর দেখাবো ভারতবর্ষের অ্যাপাচি। এই মুহূর্তে সারা বিশ্বের সবচেয়ে উন্নত মানের হেলিকপ্টার এই অ্যাপাচি। শত্রুপক্ষকে ধ্বংস করতে এর ঝুঁকি মেলা ভার। রয়েছে সেন্সার, অর্থাৎ কোন শত্রুপক্ষকে আঘাত করতে হলে এই অ্যাপাচির সামনে একটা সেন্সার থাকে। দেখুন সেই ছবি, অ্যাপাচি একদম চিতাবাঘের মতো তীক্ষ্ণ, যে কোনো সময় যে কোনো অ্যাঙ্গেলে ঘুরতে পারে। এর পাশাপাশি এর সেন্সারের ফলে এই যখন শত্রুপক্ষকে তারা নিশানা করে, নির্ভুল নিশানায় ধ্বংস হয়ে যায় শত্রুপক্ষ, যা রয়েছে ভারতের। এবার আসি আর্মড ভেহিকেলের, অর্থাৎ যে আর্মড ভেহিকেল গুলো রয়েছে, সেই আর্মড ভেহিকেল যেখানে সেনাদের ক্যারি করা হয়। চীনের রয়েছে 33,000, আর ভারতের রয়েছে 8,686। এক্ষেত্রে অবশ্য মনে হতে পারে ভারতবর্ষ খুব পিছিয়ে আছে, তবে বর্তমান যুদ্ধে, কারণ চীনের সাথে যদি ভারতের যুদ্ধ হয় তার বেশিরভাগটাই পাহাড়ে হবে, আর্মড ভেহিকেল কতটা গুরুত্বপূর্ণ এ প্রশ্ন সবার কাছেই জানা। মূল যুদ্ধটা পর্বতমালায় হবে, যেখানে রয়েছে হিলস অর্থাৎ বর্ডার। এবার পরের প্রশ্নে আসবো, এসপিজি এবং ট্যাঙ্ক এই দুটোকে যদি একসাথে মেলায়, চীনের রয়েছে 3800 যোগ 35,000, আর ভারতে 235 যোগ 4,292। আসবো ফিল্ড আর্টিলারির ক্ষেত্রে। এই ফিল্ড আর্টিলারি অর্থাৎ চীনের 3600, ভারতের 4,007। তার আগে দেখাচ্ছি আপনাদের টাইপ 99। এই টাইপ 99 ট্যাঙ্ক চীনের রয়েছে। এই ট্যাঙ্ক কিন্তু চীনের সাথে ভারতের যুদ্ধে খুব বেশি কার্যকর হবে না। কেন হবে না? কারণ ভারত রয়েছে 14,000 ফিট উপরে সিয়াচিন, সেখানে এই ট্যাঙ্ক পৌঁছবে কি করে? চীনকে তিব্বত পেরিয়ে আসতে হবে। আমি যে কথা আপনাদের জানাই, অ্যান্ড দিস ইজ ভারতবর্ষের যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের আপনাদের ছবি দেখছেন। এই মুহূর্তে সব থেকে উন্নত মানের, যে কোনো অ্যাঙ্গেলে ঘুরতে পারে। এর মধ্যে একটা মেটাল ডিরেক্টর রয়েছে, অর্থাৎ সে অনায়াসে সামনে মাইন আছে কিনা তাকেও দেখতে পারে। দেখুন জল দিয়ে যাচ্ছে, সেই ছবি দেখছেন আপনারা, যা স্বপ্নেও কল্পনা করতে পারে না চীন। এতদিন অবধি সবাই ভাবতেন যে
বোধহয় আমরা অনেক পিছিয়ে রয়েছে চীনের থেকে। পুরোটা দেখলে আপনাদের আরো তথ্য জানাবো। এবার আসছি ফিল্ড আর্টিলারি। এই ফিল্ড আর্টিলারি বলা হয় যে আর্টিলারি যে দেশের যত ভালো সেই দেশের সেনারা তত এগিয়ে। চীন রয়েছে 3600, ভারতের রয়েছে 4060। বর্তমান যুদ্ধে আর্টিলারি সাপোর্ট যে দেশের যত ভালো সেই দেশের ফলাফল তত বেশি ভালো। একদিকে যেমন ভারত রয়েছে অনেকটা উচ্চতায়, ঠিক তার পাশাপাশি যে রাস্তা তৈরি করা হয়েছে সেই রাস্তা দিয়ে অনায়াসে এই ফিল্ড আর্টিলারি পৌঁছে যাবে তার নির্দিষ্ট জায়গায়, যেখানে ভারতবর্ষ চীনের থেকে শতগুণে এগিয়ে রয়েছে। পরে আসবো রকেট লঞ্চার। দেখুন হাউজার চীনের, দেখুন হাউটিজার চীনের ব্যবহার করছে, মিলিটারি ইউনিট যেখানে ব্যবহার করা হয়। চীন সেনাদের নিয়ে আসতে, এত উপরে অল্টিটিউডে নিয়ে আসতে তাদের যে বেস ক্যাম্প, সেই বেস ক্যাম্প কিন্তু নেই, কিন্তু ওল্ডিতে ভারতের বেস ক্যাম্প রয়েছে, সেনার বেস ক্যাম্প, তাই অনায়াসে পৌঁছে যাবে। আপনাদের বলছিলাম না আর্টিলারির কথা, আমি এখানে আপনাদের জানিয়ে রাখি, দিস আর্টিলারি অফ ইন্ডিয়া, দ্য ড্যাম বোফোর্স গান। কন্ট্রোভার্সি রয়েছে বোফোর্স নিয়ে অনেক, বাট ইট ইজ দ্য আর্টিলারি ফর দ্য ওয়ার। যে কোনো দেশকে হারিয়ে রাখার মতো, হারিয়ে ফেলার মতো, হারিয়ে দেবার মতো ক্ষমতা রয়েছে এর, তার সাথে রকেট লঞ্চার। আপনাদের যে কথা বলছিলাম এই রকেট লঞ্চারের ক্ষেত্রে, চীনের 2650, ভারত 266। মনে হতে পারে এই বিষয়ে চীন একটু এগিয়ে, জানাবো আবার আপনাদের কেন বলছি। এবার আসবো আর্মিতে, অর্থাৎ অ্যাক্টিভ আর্মি, যুদ্ধ যারা করে সেই বীর সেনানীদের কথা। চীন 21 লক্ষ, ভারত 14 লক্ষ। এই পরিসংখ্যান দেখলে আপনারা ভাববেন যে এত বেশি চীনের সেনা রয়েছে, তাহলে ভারত যুদ্ধে পিছিয়ে পড়বে। পরের পরিসংখ্যানটি দেখলে আপনাদের সামনে সমস্ত প্রশ্নের উত্তর একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন রিজার্ভ আর্মি, ভারতবর্ষের রিজার্ভ আর্মি রয়েছে 5 লক্ষ চীনের, আর ভারতের রয়েছে 21 লক্ষ। অর্থাৎ সেনার দিক দিয়ে যদি আপনি হিসাব করেন তাহলে মোট 26 লক্ষ আর ভারতের 35 লক্ষ। তাহলে কি হিসাব হলো? রিজার্ভ আর্মি দিয়ে যদি ভারতের সেনা বিচার করা হয়, চীনের থেকে 10 লক্ষ বেশি প্রায়। আশা করি এই বিষয়ে আপনাদের আর বিস্তারিত বলতে হবে না যে সেনার নিরিখে কে এগিয়ে। এবার আসবো নৌসেনায়। নৌসেনা নিয়ে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, নৌসেনার প্রত্যেকটি তথ্য আপনাদের দেওয়ার পর আমি বলবো কে এগিয়ে নৌসেনা। নেভি ক্লিক, চীনের রয়েছে 777, ভারতের 285। এয়ারক্রাফট ক্যারিয়ার, অর্থাৎ এই নৌসেনার মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার হয়। এই এয়ারক্রাফট ক্যারিয়ার চীনের 2, ভারতের 1। যদি ইতিমধ্যে ভারতের 3টি এয়ারক্রাফট ক্যারিয়ার অবসর গ্রহণ করেছে, আরেকটি রয়েছে দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, যেটা তৈরি করেছে রুশ, যার নাম বিক্রমাদিত্য, বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফট। এবার আসবো সাবমেরিনে। চীনের সাবমেরিন রয়েছে চীনের 74, ভারতের 16। এখানে আপনাদের এখন একটা ছবি দেখাবো যার নাম P-81, যে বিমান দিয়ে সাবমেরিনকে অনায়াসে ধ্বংস করা যায় এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এই P-8 দেখাবো সেই ছবি। দিস ইজ P-81। দেখতে সাধারণ বিমানের মতো মনে হবে, যাত্রীবাহী কোনো বিমান। ঠিক তার নিচে একটা সেন্সর লাগানো থাকে, লেন্স লাগানো থাকে। যখন এই বিমানটি যায় তখন শত্রুপক্ষ বুঝতে পারে না যে এই বিমানটি আসলে অ্যাটাক করবে কি করবে না। এই নিচের সেন্সর তার জলের অনেক গভীর তল অব্দি সাবমেরিনকে দেখতে পাওয়া যায় অটোমেটিক, এবং সেখান থেকেই সে হিট করে সেই সাবমেরিনকে। দেখুন সেই ছবি, একমাত্র ভারতের কাছেই রয়েছে এই P-81, যা সাবমেরিনকে ধ্বংস করার জন্য পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিমান। অনায়াসে উপর দিয়ে যায়। এবার ধরুন নেভি কোস্ট থেকে বা কোনো নেভি ল্যান্ড থেকে তাকে হিট করা হচ্ছে এই বিমানকে। এত টেকনোলজি এর ডেভেলপড যে ভিতরে 4 জন মানুষ থাকে, অর্থাৎ 4 জন অপারেটর রয়েছেন, বিশেষ সেনানীরা রয়েছেন। তারা যখন কোনো টার্গেটকে লাগান, সেই টার্গেট অনায়াসে নষ্ট করে দেয় নৌবাহিনীকে। দিস ইজ দ্য বেনিফিট অফ P-81, এবং এটা রয়েছে শুধুমাত্র ভারতে। সেই কারণেই ভারত অনেক বেশি এগিয়ে। এবার আসছি ডেস্ট্রয়ার। চীনের 36টি রয়েছে, ভারতের 10। নেক্সট যাব ফ্রাইগেট।
ফ্রাইগেটে চীনের রয়েছে 52টি, ভারতের 13। এই ধরনের জাহাজ সমুদ্রে রাখা হয় মাইনকে ডিস্ট্রয় করার জন্য। জলের তলে মাইন থাকে, সেই মাইনকে ডিস্ট্রয় করে এই জাহাজ রাখা হয়। এবার যাব করভেটার। চীনের রয়েছে 50, ভারতের 19। এর মধ্যে অ্যান্টি সাবমেরিন গান থাকে। এবার যাব পেট্রোলিং রেসার। চীনের রয়েছে 220, ভারতের 139। যে কথা আমি আপনাদের বলেছিলাম, এখন প্রশ্ন হচ্ছে নৌবাহিনীর ক্ষেত্রে ভারত কেন এগিয়ে? দেখুন, নেভি, চাইনিজ নেভির ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। সাবমেরিন অফ চায়না। কোথা দিয়ে আসতে হবে চীনকে সব বলবো আপনাদের, জানাবো কি কারণে এগিয়ে ভারত। দিস ইজ এয়ারক্রাফট ক্যারিয়ার, রকেট লঞ্চার উঠলো। Now the Indian Navy, the pride of Indian Navy. সত্যি আমরা গর্বিত আমাদের দেশের নেভি নিয়ে। কেন, কি বিষয়ে জানাবো। যে কথা আপনাকে বলছিলাম যে যদি চীনকে জলপথে ভারতকে আনতে হয় তাহলে আসতে হবে হিন্দ মহাসাগর দিয়ে। আপনারা দেখছেন স্ক্রিনে সেই রেড লাইন, অর্থাৎ যদি চীন তার রেড লাইন ধরে আসে তাহলে ভারতীয় সেনারা মজুত রয়েছে। দেখুন 5টি জাহাজ রয়েছে, দিস ইজ দ্য ভারতীয় সেনা। এবার আমি ধরে নিচ্ছি যে চীন এইখান দিয়ে না গিয়ে চীন অল্টারনেটিভ হয়ে নিয়ার বাই অস্ট্রেলিয়া দিয়ে ভারতবর্ষে প্রবেশ করবে। দেখুন হিন্দ মহাসাগরে ইতিমধ্যে আমেরিকার সাথে সৌভ্রাতৃত্বমূলক সম্পর্ক থাকার পরে দক্ষিণ চীন মহাসাগরে 2টি আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার সাথে সম্পর্ক কিন্তু তলানিতে চীনের, আর তার ফলে অস্ট্রেলিয়া তার যুদ্ধ জাহাজ ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছেন। ফলে যদি সেনাবাহিনী আমি ধরে নেই যে চীন এইভাবে আসবে না, চীন একটু ঘুরপথে আসবে, তাহলে অস্ট্রেলিয়া দিয়ে আসতে হবে। সেখানে যে দ্বীপটি অস্ট্রেলিয়া ভারতবর্ষের নৌবাহিনীকে ব্যবহার করার জন্য দিয়ে দিয়েছে। অর্থাৎ যদি চীন ঘুরপথে আসে বা সোজা পথেও আসে, ভারতবর্ষের সাথে যুদ্ধ করতে হলে চীনকে একদিকে যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া, পাশাপাশি ইন্ডিয়ান নেভিরও সম্মুখীন হতে হবে। সেই ঝুঁকি কি নেবে চীন? একদমই না। এতক্ষণ আপনাদের বললাম ভারতবর্ষের সাথে চীনের বিভিন্ন বাহিনীর কি পার্থক্য রয়েছে, কে এগিয়ে। এবার আপনাদের যেটা বলবো তা সত্যি, এই ওয়েপন নিয়ে সারা বিশ্ব ইতিমধ্যে তুলকালাম হয়ে গেছে। কেন জানেন? দ্য নেম অফ দ্য ওয়েপন ইজ কালি। এই কালি হচ্ছে কিলো অ্যাম্পিয়ার লিনিয়ার ইনজেক্টর, দ্য ইন্ডিয়ান মোস্ট সিক্রেট ওয়েপন। মূলত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বেরোয় থেকে। কালি প্রথমে 100, 200, 500, 5000, 10,000। ভাবা রিসার্চ সেন্টারে প্রথম 1985 একে নিয়ে রিসার্চ শুরু হয়। নাও হি ইজ রেডি ফর দ্য ওয়ার। প্রথমে আপনারা ভিজুয়ালটা দেখুন, আপনাদের দেখাবো সেই কালি কিভাবে তার কাজ করে, তারপর জানাচ্ছি। এই ছবিটা আপনাদের কেন দেখালাম জানান? এই কারণে আমি শুধু একটা পরিসংখ্যান দেই। কালি 1000, এই কালি 1000 কে ফায়ার করা এমনি যায় না, হয় তাকে নৌবাহিনীতে লাগাতে হবে নতুবা বড় কোনো এয়ারক্রাফটে। এই কালি 1000 যখন ফায়ার হয় তখন 40 গিগাওয়াট এনার্জি প্রডিউস করে। আর সময় লাগে কতটুকু জানেন ফায়ার করতে? 60 ন্যানো সেকেন্ড। উত্তরপ্রদেশ ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য, তার এত বিদ্যুৎ লাগে না যা এই কালি উৎপাদন করে তার 60 ন্যানো সেকেন্ডে। অব্যর্থ নিশা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আপনাদের এবার একটি কথা জানাই এই কালি নিয়ে। সিয়াচিনের নাম আপনারা সবাই শুনেছেন। এই সিয়াচিনে র এবং ডিআরডিও মিলে একটি অপারেশন করে। দ্য নেম অফ দ্য অপারেশন ইজ হোয়াইট ওয়াশ। 7 এপ্রিল 2012 কালিকে
B81 স্পট করে নিয়ে যাওয়া হয় সিয়াচিনে, আর সেখান থেকে কালি তার এনার্জি প্রডিউস করে হিট করে সিয়াচিনের গ্লেসিয়ার, আর সেখানেই 80 ইঞ্চি মোটা বরফের অ্যাভালাঞ্চ, সেই অ্যাভালাঞ্চ ধেয়ে আসে, আর তাতেই 140 জন পাকিস্তানি সেনা চাপা পড়ে যায়। দিস ইজ দ্য ফ্যাক্ট অফ দ্য কালি, দ্য মোস্ট মিস্টেরিয়াস, দ্য মোস্ট ভ্যালুয়েবল ওয়েপন অফ ইন্ডিয়া। আর এ দেখে চীনা সেনা, চীনা সামরিক বাহিনীর তো তথৈবচ অবস্থা। আপনারা দেখছেন সেই গ্রাফিক্স। এবার আপনাদের বলি, চীনকে এশিয়ার মারিজ বলা হয়। কারোর সাথে ব্যবসা করার ক্ষেত্রে জুলিবেলা খুব ভালো। প্রতিদিন সকাল থেকে রাত অবধি চীনের সামগ্রী ব্যবহার ছাড়া ভারতবর্ষ কেন, বিশ্বের আরো অনেক দেশের মানুষ অচল। তার কারণ খুব সস্তায় এই সমস্ত সামগ্রী চীন বাজার, বিশ্ব বাজারে বিক্রি করে। যদিও তা কতটা টেকসই তা সকলের জানা। কথায় আছে, চীনের মাল চললে ভালো, নইলে কালো। 1962 সালে ভারত চীনের কূটনৈতিকভাবে মুক্ত হয়েছিল। সেদিন যুদ্ধ, দিন পরিবর্তন হয়েছে পরিস্থিতি। স্বভাবতই 2020 সাল ভারত 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না চীনকে, এটা প্রাসঙ্গিক। যে সামরিক পরিসংখ্যান আপনাদের দিলাম, এই পরিসংখ্যানের ভিত্তিতে চীন সীমান্তে ভারতের অবস্থান প্রথমত উঁচুতে, দ্বিতীয়ত বায়ুসেনার সাহায্যে ভারতবর্ষকে আক্রমণ করতে হলে চীনকে তিব্বত পেরিয়ে আসতে হবে। সিয়াচিনের উচ্চতর স্থানে ভারত অবস্থান করছেন, চীনকে তিব্বত পেরিয়ে আরো 5000 ফিট উপর দিয়ে এয়ারক্রাফট উড়িয়ে অ্যাটাক করতে হবে, শেষ হয়ে যাবে ফুয়েল। আর এখানেই ভারতবর্ষ 30% এগিয়ে। উন্নত প্রযুক্তির বিশ্বে এক দেশ আরেক দেশের সামরিক বাহিনীর সঠিক সম্বন্ধে সঠিক তথ্য রাখবে, এটাই স্বাভাবিক। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চীনের সামরিক পর্যবেক্ষণ অনুযায়ী, অর্থাৎ চীনের সামরিক বাহিনীর যে তথ্য ভারত সম্বন্ধে তুলে ধরা হয়েছে তা কি জানেন? দেখায়, অতি উচ্চতার যুদ্ধে সবচেয়ে পারদর্শী ভারত এবং সবচেয়ে অভিজ্ঞ সবচেয়ে বড় বাহিনী রয়েছে। 2, এই মুহূর্তে মালভূমি বা পার্বত্য যুদ্ধে আমেরিকা, রাশিয়া বা অন্য কোনো দেশের সেই শক্তি নেই যা ভারতের রয়েছে। 3, ভারতীয় সেনারা যাদেরকে পাহাড়ে পাঠানো হয় তারা সকলেই পার্বত্য যুদ্ধে পারদর্শী, এবং বেসরকারি ক্ষেত্রে অনেক পার্বত্য সেনাকে নিযুক্ত করা হয়েছে। আরো জানা গিয়েছে, চীনের সামরিক দপ্তর থেকে যে 12টি পার্বত্য সেনাদল রয়েছে তার মধ্যে 2 লক্ষেরও বেশি সেনা রয়েছে। 5, সিয়াচিন হিমবাহ অঞ্চলে প্রচুর ঘাঁটি বানিয়েছে ভারতীয় সেনারা। 6, 5000-এর বেশি উচ্চতায় বিভিন্ন পোস্টে প্রায় 70,000-এর বেশি সেনা নিযুক্ত রয়েছে। আর 7, চীনা সামরিক দপ্তর জানানো হয়েছে যে বিশ্বের সবচেয়ে হালকা কামান হাউজার এবং তা বহন করার জন্য চিনুক হেলিকপ্টার রয়েছে ভারতে। চীনের সামরিক বাহিনীর পক্ষ থেকে ভারত সম্পর্কে এহেন তথ্য স্বভাবতই ঘুম কেড়েছে চীনে। তার উপর সিয়াচিন সংলগ্ন এই রাস্তা আর ব্রিজ তৈরি হওয়ার ফলে রীতিমতো বেকায়দায় বেজিং সরকার। এই অবস্থায় গালওয়ান উপত্যকায় ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার মুখে চীন। স্বভাবতই যুদ্ধের পরিবেশ সৃষ্টি হলেও নিজেকে সবচেয়ে শক্তিশালী সামরিক দেশ বলে দাবি করে চীন। আর ভারতের সাথে যুদ্ধ জেতা চীনের অলৌকিক কল্পনা। পিছু হটতে হবে চীনকে। তার 3টে কারণ আপনাদের বলেছি। প্রথম, অল্টিটিউড; দ্বিতীয়, সেনাবাহিনীর বিচার; তৃতীয়, জলপথ; এবং চতুর্থ, দ্য কালি। এই অবস্থায় কূটনৈতিকভাবে আবার ভারতের সাথে মৈত্রীর বন্ধন সৃষ্টি করার লক্ষ্য নিয়ে আলোচনায় বসার ডাক দিয়েছে বেজিং সরকার। নিন্দুকেরা অনেক কথা বলে। নিন্দুকেরা জানিয়েছিল ভারত চীনের সাথে লড়াই করবে না, কারণ ভারত থেকে চীন অনেকাংশে এগিয়ে। এই পরিসংখ্যান দেখার পর সেই নিন্দুকেদের কথা নিশ্চয়ই আর তারা বলবেন না। নিন্দুকেরা বলেন যে দুর্বলের উপর সবসময় নাকি সবলেরা অত্যাচার করে, অর্থাৎ পাকিস্তানকে ভারত উচিত শিক্ষা দিতে পারে, চীনকে নয়। এই পরিসংখ্যান দেখার পর আশা করি আপনাদের এই ভ্রান্ত ধারণা চিরতরে মুছে যাবে। ভারত আর চীন তার যুদ্ধ হবে কিনা তা নির্ভর করবে কূটনৈতিক তথা সরকারের অবস্থানের উপর। তবে যদি চীনা পণ্য ভারতবর্ষ সত্যি বন্ধ করে দেয়,
সেক্ষেত্রে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে চীনকে। এমনকি দেশের যে অর্থনীতি তার উপর বিরাট প্রভাব পড়বে। কেন জানেন? কারণ চীন এবং ভারতের 5,000 কোটি ডলারের বেশি ব্যবসা করে। তাই এই মুহূর্তে প্রাসঙ্গিকতার দিক থেকে দেখলে কোনো অবস্থাতেই চীন ভারতকে যুদ্ধে আমন্ত্রণ জানাবে না। এখন প্রশ্ন, তাহলে কি কেন চীনে অগ্রাসন? কোন কি আন্তর্জাতিক চাপ রয়েছে করোনা নিয়ে, সেই চাপ এড়াতে এই ঘটনা, নাকি কোন রাজনৈতিক অভিসন্ধি রয়েছে এর পিছনে? প্রশ্ন যাই হোক না কেন, বীর সৈনিকদের জন্য ভারতবর্ষের প্রতিটি মানুষ প্রতিদিন নিশ্চিন্তে তাদের রাত্রি যাপন করে। তাই ভারতবর্ষ সরকারের কাছে প্রত্যেকটি ভারতবাসী জাতি ধর্ম নির্বিশেষে, দল নির্বিশেষে একটি আবেদন, বুক চিতিয়ে এর সঠিক জবাব দিন। তবেই এই বীর শহীদ জওয়ানদের রক্ত ঝরা অশ্রুজল সফলতা লাভ করবে। ইতিমধ্যে ভারতের সরকার প্রচুর পরিমাণ সেনা মোতায়েন করেছে এই লাদাখ সহ চীনা সীমান্তে। এখন দেখার আগামী দিনে ভারত সরকারের এই বীর শহীদদের বলিদানের বদলা কিভাবে ভারত ফেরত দেয় চীনকে। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, 1 ইঞ্চি জমি 1 সেকেন্ডের জন্য ভারতবর্ষ ছেড়ে দেবে না চীনকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নজর রাখবেন ডিজিটাল বাংলায়। এই ঘটনা নিয়ে, এই তথ্য নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আমি কিংসু। শুভরাত্রি।